হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। এটা আমাদের এসেছিল এসএসসি এলডিএ এক্সামিনেশন 2015 সালে যে এক্সামটা হয়েছিল, এলডি এর মেন এক্সাম, সেখানে কিন্তু এই প্যাসেজটা আমাদের দিয়েছিল। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন থেকে আমরা বহু নতুন নিয়ম এবং ইনফরমেশন কিন্তু জানতে পারবো এবং শিখতে পারবো। তাই সবাইকে বলবো একদম শেষ লাইন পর্যন্ত, একদম শেষ পর্যন্ত ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। এবং তাদের জন্য আমি বলছি যারা রেগুলার আমাকে বলতে যে একটা হোয়াটসঅ্যাপ হোক বা একটা টেলিগ্রামে একটা গ্রুপ খুলতে, আমি কিন্তু গ্রুপ খুলে দিয়েছি। লিঙ্কটা কিন্তু তোমরা আগের ক্লাস 2-3টেতে পেয়ে যাবে এবং এবার থেকে প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা কিন্তু ওখানে গিয়ে জয়েন হতে পারো এবং সমস্ত রকমের প্রবলেম তোমরা লিখে আমাকে ছবি তুলে হোক, পিডিএফ করে হোক বা যেভাবে হোক তোমরা গ্রুপে কিন্তু পার্টিসিপেট করো, গ্রুপে পাঠাও এবং তোমাদের সমস্ত সমস্যার কিন্তু আমি চেষ্টা করব ওখানে সমস্ত রকমের সলিউশন দেওয়ার। ক্লিয়ার? তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করে নিও এবং সমস্ত আপডেট কিন্তু আমি ওখানেই দেবো। তো এবার কি বলছে দেখো, ফার্স্ট লাইনটা আমরা চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, প্রথম লাইন কি বলছে আমরা দেখব। খুব ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, বারবার বলছি খুবই প্রাসঙ্গিক একটা প্যাসেজ। তো কি বলছে দেখো, বলছে যে ফার্স্ট লাইন বলছে বিজ্ঞান পাঠ। আচ্ছা, আমরা একটু কালিটাকে ঠিকঠাক করে নেব। তো ফার্স্ট বলছে কি, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। আচ্ছা, এবার প্রত্যেকটা লাইনকে আমরা ঠিক করব। কি বলছে দেখো, বিজ্ঞান পাঠ। বিজ্ঞান পাঠ মানে কি আমরা বলতে পারি যে সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন বলতে পারি, সায়েন্স এডুকেশন বা সায়েন্স লেসন বলতে পারি। এডুকেশনের জায়গায় তোমরা কি ইউজ করতে পারো, সায়েন্স এডুকেশন বলতে পারো, সায়েন্স লেসন বলতে পারো, LESSON, এসও দিতে পারো, লেসন্স বলতে পারো বা স্টাডিও বলতে পারো, সায়েন্স স্টাডি, STUDY। ক্লিয়ার? তাহলে সায়েন্স এডুকেশন লেসন স্টাডি। এখন মানে হচ্ছে কি, এখন মানে হচ্ছে নাও। ছাত্রদের কাছে তুমি টু দ্য স্টুডেন্টস বলতে পারো, টু দ্য স্টুডেন্টস, STUDENTS, টু দ্য স্টুডেন্টস। এবং সবাইকে বলে রাখি আমি প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ এই যে হোয়াটসঅ্যাপের গ্রুপ এখানে কিন্তু আমি শেয়ার করে দেবো, তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো প্রত্যেক দিন। ক্লিয়ার? তো গ্রুপটাকে আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। তো ছাত্রদের কাছে মানে টু দ্য স্টুডেন্টস, বা তুমি এখানে অ্যামাং দ্য স্টুডেন্টসও বলতে পারো, ছাত্রদের মধ্যে, অ্যামাং দ্য স্টুডেন্টস, STUDENTS। ক্লিয়ার? এবার কি বলছে, একটি মানে কি, একটি মানে হচ্ছে এ। আর উন্মাদনা ইংলিশ কি আমরা বলতে পারি, ক্রেজ, CRAZE, ক্রেজ মানে উন্মাদনা। বা আমরা বলতে পারি একটা ছাত্রদের মধ্যে একটা বিশাল আগ্রহের একটা বিষয়, ক্রেজ বলতে পারি। বা আমরা প্যাশন বলতে পারি, PASSION, প্যাশন। বা আমরা বলতে পারি এনথিউজিয়াজম, ENTHUSIASM, এনথিউজিয়াজম। ক্লিয়ার? ক্রেজ, প্যাশন, এনথিউজিয়াজম। বা তোমরা ফ্যান্সি বলতে পারো, FANCY, ফ্যান্সি, তাও কিন্তু বলতে পারো উন্মাদনাকে। তো এই হচ্ছে এই বাক্যটার বিষয়বস্তু। এবার কিন্তু আমরা মেন লাইনটাকে সুন্দর করে লিখবো। তো কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ক্লিয়ার? তো কি বলছে আমরা একটু লাইনে চলে যাব, কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো কি বলছে দেখো, ফার্স্ট যে লাইনটা বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ যেভাবে আমরা লিখি প্রত্যেকদিন সেইভাবেই লিখবো। ফার্স্ট কি লিখবো, বিজ্ঞান পাঠ। তো আমি এখানে সায়েন্স স্টাডি বা সায়েন্স এডুকেশন লিখছি। ক্লিয়ার? একটাই ওয়ার্ড আমি লিখবো, তোমরা যে কোনো একটা লিখলেই হবে। সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন, EDUCATION, সায়েন্স এডুকেশন হয়। এবার এখন সায়েন্স এডুকেশন ইজ হয়, ভার্ব নাও, ইজ নাও, একটি এ, উন্মাদনা, ক্রেজ, CRAZE, ক্রেজ, টু দ্য স্টুডেন্টস, অ্যামাং দ্য স্টুডেন্টস, আমি অ্যামাং লিখছি, AMONG, অ্যামাং দ্য স্টুডেন্টস, STUDENTS। ক্লিয়ার? তো আমি বললাম কি, এই ক্রেজের জায়গায় তোমরা কিন্তু এনথিউজিয়াজম লিখতে পারো, ফ্যান্সি লিখতে পারো, প্যাশন লিখতে পারো, কোনো সমস্যার কিচ্ছু নেই। ক্লিয়ার? তাহলে কি লিখলাম বাক্যটা একবার ভালো করে দেখে নাও, সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বলছে কি, সায়েন্স এডুকেশন ইজ নাও এ ক্রেজ, হয় এখন একটা উন্মাদনা, অ্যামাং মানে মধ্যে, দ্য স্টুডেন্ট ছাত্রদের মধ্যে। এই হচ্ছে প্রথম লাইনটা। কারোর যদি মনে হয় একটু অন্যরকমভাবে লিখবে, অবশ্যই লিখে কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবার থেকে তোমরা সবাই পাঠিয়ে দেবে। আমি কিন্তু অবশ্যই 100% দেখে
দেব। ক্লিয়ার? তো এবার যাবো নেক্সট লাইনে কি বলছে। হ্যাঁ, নেক্সট লাইনটা কি বলছে আমরা দেখে নেব। কি বলছে দেখো, নেক্সট লাইন আছে, আগে কি কোনো লাইন গেল না, কোনো লাইন যায়নি, কি বলছে কিন্তু আমরা দেখে নেব। হ্যাঁ, দেখে নেব, অবশ্যই দেখে নেব। কি বলছে দেখো, বলছে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। একদম তাই, বলছে পাঠ্যক্রম হিসাবে। তাহলে আমরা লাইনটাকে আগে ভেঙে নিই। তাহলে পাঠ্যক্রম হিসেবে, পাঠ্যক্রম ইংলিশ কি? পাঠ্যক্রম ইংলিশ হচ্ছে কারিকুলাম, CURRI, কারিকুলাম, CULUM, কারিকুলাম। ক্লিয়ার? আর হিসেবে বললে কি হবে? হিসেবে বললে আমরা বলতে পারি অ্যাজ এ কারিকুলাম। ক্লিয়ার? পাঠ্যক্রম হিসেবে অ্যাজ এ কারিকুলাম। বিজ্ঞানের গুরুত্ব যদি এই অংশটুকু দেখি আমরা বলবো কি, দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, বিজ্ঞানের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স, IMPORTANC, the importance of science, SCIENCE, the importance of science বা the importance of science education। এর বলছে কি নিয়ে কোনো প্রশ্ন চলে না। তাহলে আমরা বলতে পারি যে সেখানে কোনো প্রশ্ন হয় না। এই বাক্যগুলোকে আমরা কিন্তু দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার ইজ নো কোয়েশ্চেন, দেয়ার, THERE, দেয়ার ইজ নো, সেখানে হয় না কোনো কোয়েশ্চেন, there is no question, QUESTION, there is no question, there is no doubt, কোনো সন্দেহ নেই, তাও বলতে পারো DOUBT, there is no doubt বা there is no question about, এবার দিতে হবে সম্পর্কে। কি সম্পর্কে? এই নিয়ে মানে হচ্ছে সম্পর্কে, নিয়ে মানে সম্পর্কে, about, ক্লিয়ার? তাহলে there is no question বা no doubt about the importance of science বা science education as a কারিকুলাম। ঠিক আছে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স এডুকেশন অ্যাজ এ কারিকুলাম হিসাবে, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব কিন্তু নিয়ে কোনো প্রশ্ন চলবে না। তাহলে চলো এই বাক্যটাকে আমরা দু রকমভাবে লিখতে পারি। ঠিক আছে? তো কি বলছে আমরা একটু সুন্দর করে দেখে নেব, দুভাবে লিখবো আমরা। আর এই বাক্যটাকে কিন্তু আমরা কি দিয়ে শুরু করব? দেয়ার দিয়ে শুরু করবো। ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করব? দেখো, ফার্স্ট আমরা কিন্তু দেয়ার দিয়ে শুরু করব। হ্যাঁ, কি বলেছে দেখো, তাহলে আমি বলতে পারি যে পাঠ্যক্রম হিসেবে, তুমি অ্যাজ এ কারিকুলামও লিখতে পারো, অ্যাজ দিয়েও শুরু করতে পারো, কিন্তু আমি শুরু করব দেয়ার দিয়ে। দেখো, দেয়ার দিয়ে শুরু করলে শুনতে বেশি ভালো লাগবে এবং সুবিধা হবে। দেয়ার ইজ নো কোয়েশ্চেন, QUESTION, there is no question about, ABOUT, there is no question, সেখানে কোনো প্রশ্ন হতে পারে না। about the importance, IMPORTANCE, there is no question about the importance of science, SCIENCE, there is no question about the importance of science as a curriculum। তাহলে পাঠ্যক্রম হিসেবে বলেছে, তাহলে as a বা a কারিকুলাম, কারিকুলাম, LUM। দেখো কি লিখলাম, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, সেখানে কোনো প্রশ্ন হতে পারে না বা কোনো প্রশ্ন নেই। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, সায়েন্সের গুরুত্ব হিসাবে, সায়েন্সের গুরুত্ব নিয়ে অ্যাজ এ কারিকুলাম। ঠিক আছে? সায়েন্সকে একটা পাঠ্যক্রম হিসেবে যে সায়েন্সের কত গুরুত্ব, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার অনেকের মনে হতে পারে যে স্যার এখানে তো পারে না বলেছে, বিজ্ঞানের কোনো গুরুত্ব প্রশ্ন চলে না, বা আমি যদি পারে না দিয়ে লিখি যে হতে পারে না, যে সেখানে কোনো প্রশ্ন হতে পারে না, তাহলে সেখানে আমরা কি লিখতে পারি? সেখানে আমরা কিন্তু দেয়ার ক্যান বিও দিতে পারি, যে দেয়ার, THERE, দেয়ার ক্যান বি নো কোয়েশ্চেন, QUESTION, দেয়ার ক্যান বি, সেখানে হতে পারে না, দেয়ার ক্যান বি নো কোয়েশ্চেন। তারপরে বাদবাকি যা আছে, অ্যাবাউট the importance, IMPORTANC, about the importance of science, SCIENC, or science as a curriculum, CURRICULUM। ক্লিয়ার? তাহলে দেয়ার ক্যান বি দিয়েও লিখতে পারি, দেয়ার ইজ দিয়েও লিখতে পারি। এই হচ্ছে দুটো বাক্য। ক্লিয়ার? ফার্স্ট, সেকেন্ড যেটা আমরা লিখলাম সেটা কি লিখলাম? দেয়ার ক্যান বি দিয়ে লিখলাম, দেয়ার ক্যান বি নো কোয়েশ্চেন, সেখানে হতে পারে না কোনো প্রশ্ন। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ আ কারিকুলাম, বা বলতে পারি দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ এ কারিকুলাম। ঠিক আছে? তাহলে কারিকুলাম মানে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না বা নেই।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো লাইন। তোমাদের যদি কারো অন্যরকমভাবে মনে হয় লিখেছো বা লিখবে, অবশ্যই কিন্তু লিখে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবে। এবার কি বলছে দেখো, নেক্সট বাক্যে আমরা চলে যাই। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখে নেব। বলছে যে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। তো একদম তাই, বিজ্ঞান পাঠের মানে কি, বিজ্ঞান পাঠ মানে আমরা বলতে পারি সায়েন্স এডুকেশন, ঠিক আছে, সায়েন্স লেসন বলতে পারি। তাহলে বিজ্ঞান পাঠ আমরা এটাকে কি বলতে পারি, SCIENCE, সায়েন্স এডুকেশন আমি লিখছি EDUCATION। ক্লিয়ার? সুবিধা ইংরেজি কি, অ্যাডভান্টেজ, ADVANTAGE, অ্যাডভান্টেজ, প্লুরাল বললে অ্যাডভান্টেজেস। আর সম্ভাবনা, সম্ভাবনা বললে আমরা বলতে পারি পসিবিলিটি, POSSI, পসিবিলিটি, BLITY। আর যদি প্লুরাল করি পসিবিলিটিস, ওয়াই উঠে গিয়ে IES হবে, ঠিক আছে। অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস। আর অনেক মানে কি, বিজ্ঞান পাঠের সুবিধা। এ লট অফ বলতে পারি, মেনি বলতে পারি, অনেক মানে মেনি, ঠিক আছে। এ লট অফ মানে প্রচুর, তো কোনো সমস্যা নেই। অনেক বললে আমরা কি বলবো, অনেক বললে আমি বলবো মেনি, বা আমি বলতে পারি প্রচুর যদি বলি তাহলে আমি এ লট অফ, এটাও কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? তো এবার আমরা কিন্তু বাক্যের ট্রান্সলেশনে চলে যাব। কি বলছে আমরা সুন্দর করে দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখে নাও। বলছে বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি এখানেও লিখতে পারি, দু রকমভাবে বাক্যটা লিখতে পারি। কি বলেছে দেখো, দেয়ার দে প্রথমে লিখলাম যে সেখানে আছে, দেয়ার আর সেখানে আছে, মেনি, MANY, দেয়ার আর মেনি সুবিধা, ADVANTAGES, প্লুরাল বলেছে অনেক, তাহলে দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস, অ্যান্ড সুবিধা, পসিবিলিটিস, সম্ভাবনা বলেছে, সুবিধা তো লিখলাম, সম্ভাবনা বলছে পসিবিলিটিস, POSSI, পসিবিলিটিস, পসিবল, POSSI BILITIES, পসিবিলিটিস, ঠিক আছে, পসিবিলিটিস। হ্যাঁ, দের আর মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস অফ সায়েন্স, বিজ্ঞান পাঠের তো হবে সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন, EDUCATION, এডুকেশন। ক্লিয়ার? তো কি লিখলাম দেখো, ভেরি ইম্পর্টেন্ট, কি লিখলাম, দেয়ার আর সেখানে আছে, মেনি অ্যাডভান্টেজেস অনেক সুবিধা, অ্যান্ড পসিবিলিটিস সম্ভাবনা অফ সায়েন্স এডুকেশন। ক্লিয়ার? বা এবার আমি সায়েন্স এডুকেশনকেও সাবজেক্ট দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এটা একরকম লিখলাম। ধরো এটাকে আমি যদি অন্যরকমভাবে লিখি, সায়েন্স এডুকেশনকেই সাবজেক্ট দিয়ে করি, তাহলে আমি দিলাম সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন, EDUCATION, সায়েন্স এডুকেশন। এবার আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তার আছে হি হ্যাজ বা শি হ্যাজ। ক্লিয়ার? তাহলে এখানেও হ্যাজ দেবো, সায়েন্স এডুকেশন হ্যাজ, সায়েন্স এডুকেশন হ্যাজ, সেম, সায়েন্স এডুকেশন হ্যাজ মেনি, MANY, মেনি অ্যাডভান্টেজেস, ADVANTAGES, অ্যাডভান্টেজেস, and AND, আচ্ছা, সায়েন্স এডুকেশন হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস, POSSI BILITIES। ক্লিয়ার? এই হচ্ছে দুটো বাক্য। কি লিখলাম দেখো, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস অফ সায়েন্স এডুকেশন, কোনো সমস্যা নেই, সুন্দর হয়েছে বাক্যটা। নেক্সট বাক্য কি বলছে দেখো, নেক্সট বাক্য বলছে যে সায়েন্স এডুকেশন হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস অ্যান্ড পসিবিলিটিস। দুটো বাক্যই কিন্তু ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যার কিছু নেই, সোজা। তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে তোমরা এই বাক্যটাকে একটু অন্যরকমভাবে লিখতে চাও বা লিখেছো, অবশ্যই কিন্তু লিখে গ্রুপে পাঠিয়ে দেবে। এবার কি বলছে দেখো নেক্সট, হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। নেক্সট লাইন কি বলছে দেখো সুন্দর করে, বলছে যে, বলছে বিজ্ঞান পাঠ, আচ্ছা আমরা কালিটাকে একটু, হ্যাঁ, বলছে বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয়, বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। ক্লিয়ার? তো বলতে চেয়েছে যে বিজ্ঞান পাঠ এখন এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে অধিকাংশ ছাত্ররা এবং তাদের অভিভাবকরা কি করে, এটাকেই জীবনের চরম লক্ষ্য, যে আমার ছেলেকে আমি ডাক্তারি বানাবো, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ারিং তৈরি করবো। বুঝতে পারছো? তাদের জীবনে যেন একটা আলটিমেট লক্ষ্য, এটা ছাড়া তাদের জীবনে আর কোনো লক্ষ্য নেই। ক্লিয়ার?
তাহলে আমরা বাক্যটাকে একটু আগে প্রথমে ভাঙি। কি বলছে দেখো, বিজ্ঞান পাঠ। বিজ্ঞান পাঠ মানে কি? বিজ্ঞান পাঠ সায়েন্স এডুকেশন, SCIENCE সায়েন্স এডুকেশন, EDUCATION সায়েন্স এডুকেশন। এখন, এখন বললে আমরা কি বলবো? এখন বললে আমরা লিখবো হচ্ছে নাও। এত মানে সো বলতে পারি, জনপ্রিয় মানে পপুলার। প্রথমে আমরা পুরো বাক্যটাকে ভাঙছি, পপুলার, ক্লিয়ার? যে সোর সঙ্গে সো দিলে আমাদের দ্যাট দিতে হয়, দ্যাট পপুলার, দ্যাট অধিকাংশ ছাত্ররা মানে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, STUDENTS, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ও তাদের অভিভাবকরা, অ্যান্ড দেয়ার পেরেন্টস বলতে পারি, PARENTS, প্যারেন্টস বা গার্ডিয়ান, যে কোনো একটা, GUARDIANS, গার্ডিয়ানস। এটাকেই জীবনের চরম লক্ষ্য, এটাকেই মানে ইট, এটাকে মানে ইট, ঠিক আছে? এটাকেই মানে এটাকে বলতে আমরা ইট বলবো। আর জীবনের মানে হচ্ছে জীবনের চরম লক্ষ্য, দ্য আলটিমেট, জীবনের বলে বলছি, বা জীবনে ইন লাইফ বলতে পারো, ইন লাইফ বা অফ লাইফ, ক্লিয়ার? অফ লাইফ বা ইন লাইফ, জীবনের বা এর বললে অব, ইন লাইফ, অব লাইফ দুটোই হবে। আর চরম লক্ষ্য আলটিমেট, এইম, আলটিমেট, ULTIMATE, আলটিমেট এইম মানে লক্ষ্য বা আলটিমেট গোল বলে মনে করেন। মনে করা ইংরাজি কি? মনে করা মানে থিঙ্ক বলতে পারি, থিঙ্ক, THINK, থিঙ্ক, বা ফিল বলতে পারি, FEEL, ফিল, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এই হচ্ছে পুরো বাক্যটার কিন্তু বিষয়বস্তু। এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। সায়েন্স এডুকেশন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, নাও, সো, পপুলার, দ্যাট পুরো আমরা ভেঙেছি। এবার পুরো বাক্যটাকে কি করলে সুন্দর করে লেখা যায় সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। কি বলছে একবার দেখে নাও সুন্দর করে। আমরা কিন্তু এবার বাক্যটাকে ট্রান্সলেট করব। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে যে আমরা দেখব, আচ্ছা কালিটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, কি বলছে দেখো, তাহলে বিজ্ঞান পাঠ এখন, তাহলে আমরা লিখি সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন, EDUCATION, সায়েন্স এডুকেশন, বিজ্ঞান পাঠ হয়, ইজ এখন, নাও এতটাই জনপ্রিয়, সো পপুলার, POPULAR, ইজ নাও সো পপুলার, এতটাই জনপ্রিয়, দ্যাট অধিকাংশ ছাত্র তাদের অভিভাবকরা, দ্যাট মোস্ট অফ দ্য, MOST, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, STUDENTS, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এবং অ্যান্ড তাদের, THEIR, দেয়ার প্যারেন্টস বা গার্ডিয়ানস, PARENTS, প্যারেন্টস বা গার্ডিয়ানস, যে কোনো একটা তোমরা লিখতে পারো, গার্ডিয়ানস, GUARDIANS, গার্ডিয়ানস, একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করেন। তাহলে মনে করা মানে আমরা কনসিডারও বলতে পারি, কনসিডার, তাহলে মনে করেন, কনসিডার, ঠিক আছে? দেয়ার প্যারেন্টস বা গার্ডিয়ানস কনসিডার, বিবেচনা করেন, CONSIDER, কনসিডার কাকে? এটাকে, ইট, কনসিডার ইট দেয়ার আলটিমেট, চরম বললাম, পরম লক্ষ্য বা প্রধান লক্ষ্য, কনসিডার ইট দেয়ার আলটিমেট, MAT, আলটিমেট এইম, AIM, আলটিমেট এইম, জীবনের, অব লাইফ বা ইন লাইফ, ইন লাইফ বা অব লাইফ দুটোই কিন্তু হবে, ইন লাইফ বা অব লাইফ। এই হচ্ছে পুরো বাক্যটা। কি লিখলাম একবার দেখে নাও। সায়েন্স এডুকেশন ইজ হয় নাও এখন, সো পপুলার এতটাই জনপ্রিয়, দ্যাট যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ ছাত্ররা, অ্যান্ড দেয়ার পেরেন্টস তাদের বাবা মা বা গার্ডিয়ানস পিতামাতারা, অভিভাবকেরা, কনসিডার ইট এটাকে মনে করেন, দেয়ার আলটিমেট এইম, কনসিডার ইট
এখানে টু বি দিলেও কোনো সমস্যা নেই, কনসিডার ইট এটাকে বিবেচনা করেন টু বি হিসেবে, কনসিডারের পরে টু বি আমরা দিই, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। কনসিডার ইট টু বি দেয়ার আলটিমেট এইম ইন লাইফ বা অব লাইফ, জীবনের তাদের আলটিমেট লক্ষ্য হিসেবে কিন্তু এটাকে বিবেচনা করেন। তো এই হচ্ছে পুরো বাক্যটা। বাক্যটা একটু বড় কিন্তু একদমই কিন্তু ইজি, এরকম সহজ সরলভাবে আমরা লিখবো, কোনো সমস্যা নেই। যদি কেউ অন্যরকমভাবে লিখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং গ্রুপে কিন্তু অবশ্যই জানাবে। সমস্ত রকমের আলোচনা কিন্তু ডিসকাশন, আমাদের সমস্ত রকম প্রবলেমের সমাধান কিন্তু আমরা এবার থেকে গ্রুপে করব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো লিখে জানাবে। এবার নেক্সট বাক্যে চলে যাব আমরা। নেক্সট বাক্য কি বলছে দেখে নেব। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। বলছে যে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। মানে মনে করে মানে কি, তারা মনে করে, ঠিক আছে? বিজ্ঞান পাঠের যদি সুযোগ তারা না পায়, তারা জীবনটাকে কিন্তু অর্থহীন বলে মনে করে। তাহলে বিজ্ঞান পাঠের সুযোগ, সুযোগ সুযোগ মানে কি? সুযোগ মানে আমরা বলতে পারি অপরচুনিটিটাকে, বাক্যটাকে ভাঙি, OPPORTUNITY, অপরচুনিটি। বিজ্ঞান পাঠের অপরচুনিটি অফ সায়েন্স এডুকেশন, অপরচুনিটি। আর বিজ্ঞান পাঠের মানে আমরা বলতে পারি অব সায়েন্স, SCIENCE, সায়েন্স এডুকেশন, EDUCATION। ক্লিয়ার? না পেলে, যদি তারা না পায়, না পেলে মানে যদি তারা না পায়, না পেলে মানে যদি তারা না পায়। ইফ দে না পায়, আমি পাই, আই গেট, আমি পাই না, আই ডোন্ট গেট। তাহলে যদি তারা না পায়, ইফ দে ডু নট গেট, যদি তারা না পায়। বুঝতে পেরেছো? আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডু নট ইট। যদি আমি না খাই, ইফ আই ডু নট ইট। ক্লিয়ার? তাহলে না পেলে জীবন অর্থহীন মনে করে। তাহলে মনে যদি না পায় তাহলে তারা কি করে? দে থিঙ্ক, তারা মনে করে, দে থিঙ্ক, THINK, দে থিঙ্ক, তারা মনে করে, কি মনে করে? দ্যাট, একটা দ্যাট দিতে হবে, যে লাইফ ইজ মিনিংলেস। দে থিঙ্ক দ্যাট দেয়ার লাইফ বা শুধু লাইফ, দেয়ার দিলে লাইভস হয়ে যাবে। দে থিঙ্ক দ্যাট লাইফ ইজ মিনিংলেস, MEANING, মিনিংলেস, LESS। যদি লাইফের জায়গায় তোমরা তাদের জীবন লিখতে চাও, দ্যাট দেয়ার লাইভস, THEIR, দেয়ার, তখন একের বেশি হয়ে যাবে, অনেকের জীবন, লাইফের প্লুরাল লাইভস, LIVES, লাইভস, দেয়ার লাইভস আর মিনিংলেস, দেয়ার লাইভস আর মিনিংলেস। ক্লিয়ার? এই হচ্ছে বাক্য। হ্যাঁ, এবার আচ্ছা আমরা দেখি সুন্দর করে এবার বাক্যটাকে লিখি। যদি কোনো রকম আর কি ভ্যারিয়েশন আসে লেখার মধ্যে, আমরা অবশ্যই সেই ভ্যারিয়েশনটাকে কিন্তু প্রাধান্য দেব এবং সেটাকেও আমরা দেখে নেব। ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে একটু অন্যরকমভাবে লিখবে, অবশ্যই কিন্তু লিখে জানাবে, কোনো প্রবলেম হলে বলবে। আমি যেমনটা তোমাদের বলেছি, আমি সবসময় তোমাদের সাথে আছি, সব রকমভাবে সাহায্য করব, শেষ পর্যন্ত আছি। ওকে? তো কি বলছে এবার কিন্তু আমরা বাক্যটা দেখে নেব। বলছে বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে, তাহলে আমি এটাকে লিখি ইফ, যেহেতু ছাত্র দিয়ে লিখছিলাম, প্লুরাল দে, আমি সাবজেক্ট কিন্তু দিয়ে ধরছি। ক্লিয়ার? ইফ, যদি তারা না পায়, ইফ দে ডু নট, ডোন্টও লিখতে পারো কিন্তু লেখার মধ্যে আমি বলবো ডু নটই লেখো। ইফ দে ডু নট গেট, যদি তারা না পায়, অ্যান অপরচুনিটি ভাওয়েল, তাহলে আগে আমরা অ্যান দেবো, অ্যান অপরচুনিটি, OPPOR, অপরচুনিটি, GTUNITY। ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি, যদি তারা না পায়, বললাম আই ইট, আমি খাই না, আই ডু নট ইট, যদি আমি খাই না, যদি আমি না খাই, ইফ আই ডু নট ইট। ক্লিয়ার? ঠিক সেরকম, ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি, যদি তারা একটা সুযোগ না পায়, এখানে কমা, তাহলে মানে এই কমা মানে তাহলে তারা মনে করে, দে থিঙ্ক, তারা মনে করে দ্যাট, যে দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে লাইফ বা দেয়ার লাইভস, THEIR, দেয়ার লাইভস, LIVES, দেয়ার লাইভস আর হয় মিনিংলেস, MEANING, মিনিংলেস, LESS। ঠিক আছে? তাহলে এই যে আমরা এই পোর্শনটা লিখলাম না, কি লিখলাম একবার দেখে নাও। ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি, যদি তারা একটা সুযোগ না পায়, দে থিঙ্ক, তারা মনে করে, দ্যাট, যে দেয়ার লাইভস আর মিনিংলেস, তাদের জীবনটা হয় অর্থহীন। এইবার
এইবার এখানে বলতে পারি এই যে এই অংশটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে লিখি, আচ্ছা আমি দুটো পয়েন্ট করে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ক্লিয়ার? দুটো বাক্য আলাদা আলাদা করে লিখি, কি লিখলাম আর একবার দেখো। যদি তারা একটা সুযোগ না পায়, আচ্ছা এখানে কি আমি কোনো কিছু বাদ দিয়েছি? ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি, আচ্ছা আচ্ছা এখানে বাদ দিয়েছে কিন্তু বিজ্ঞান পাঠের সুযোগ বলেছে, বিজ্ঞান পাঠের সুযোগ কিন্তু আমরা লিখিনি। ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি সায়েন্স বা অফ সায়েন্স এডুকেশন, ঠিক আছে? ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি সায়েন্স বা অফ সায়েন্স এডুকেশন, ঠিক আছে? যে কোনো একটা আমরা এখানে লিখতে পারি। আচ্ছা টু স্টাডি, আচ্ছা পুরো বাক্যটাকে আমরা একটু মুছে দিয়ে আবার এইখান থেকে যেটুকু বাদ গেছে এটুকু লিখি, দুরকমভাবে আমরা লিখবো, ঠিক আছে? আগে একটু দেখে নিই, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি অফ সায়েন্স SCIENCE সায়েন্স এডুকেশন এডুকেশন, আচ্ছা এডুকেশন এখানে জায়গা নেই, এডুকেশন TION, ক্লিয়ার? ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি অফ সায়েন্স এডুকেশন বা টু স্টাডি সায়েন্স, এখানে কিন্তু তোমরা টু স্টাডি সায়েন্সও লিখতে পারো। এই যে অংশটা এখানে ইফ দে ডোন্ট গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, টু স্টাডি স্টাডি সায়েন্স SCIENCE, এই দুটোই কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? টু স্টাডি সায়েন্স বা অফ সায়েন্স এডুকেশন। তারপরে লিখবো যে থিঙ্ক, তারা মনে করে, THINK, দে থিঙ্ক, তারা মনে করে, কি মনে করে, এটা কেটে দাও, দে থিঙ্ক দ্যাট THAT দ্যাট দেয়ার লাইভস THEIR, দেয়ার লাইভস LIVES, দেয়ার লাইভস আর মিনিংলেস MEANINGLESS, ঠিক আছে? আগে এই সায়েন্স এডুকেশন বা টু স্টাডি সায়েন্স এটা বাদ ছিল, তাহলে এই হচ্ছে প্রথম বাক্য। এইবার যদি এই অংশটাকে আমরা একটু অন্যরকমভাবে লিখতে চাই, কোন অংশটাকে? এই যে এই অংশটাকে যদি একটু অন্যরকমভাবে লিখতে চাই, দেখো একটু অন্যরকমভাবে আমি দুটো বাক্যই লিখে দিই, তাহলে আবার লিখবো সেম একই জিনিস, যে ইফ দে ডু নট গেট, যদি তারা না পায়, অ্যান অপরচুনিটি OPPORTUNITY, ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, আমি একটাই লিখলাম, টু স্টাডি STUDY, টু স্টাডি সায়েন্স SCIENC, টু স্টাডি সায়েন্স বা অফ সায়েন্স এডুকেশন, কোনো সমস্যা নেই, সায়েন্স এডুকেশন অফ সায়েন্স এডুকেশনও লিখতে পারো। ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি টু স্টাডি সায়েন্স, বা এটাকে আমি দুবারই লিখে দিই, বা অফ সায়েন্স এডুকেশন SCIENC, সায়েন্স এডুকেশন। তাহলে কি হবে দেখো, তাহলে এখানে কমা মানে তাহলে লাইফ লাইফ সিমস, তাহলে লাইফ সিমস SEE সিম মানেও কিন্তু মনে হয়, তাহলে লাইফ সিমস মিনিংলেস MEANING, লাইফ সিমস মিনিংলেস টু দেম, তাদের কাছে। আগে আমরা কি লিখছিলাম, কমা দিয়ে, দে থিঙ্ক দ্যাট দেয়ার লাইভস আর মিনিংলেস, এখানে আমি কি লিখলাম, এখানে কিন্তু একটু অন্যরকম লিখলাম, যে তাহলে কমার পরে এই কমা মানে তাহলে লাইফ সিমস, লাইফ মনে হয়, মিনিংলেস অর্থহীন, টু দেম তাদের কাছে। ইয়ার এই দুটো কিন্তু বাক্য আর একবার সুন্দর করে একটু পড়ছি, দেখে নাও, কোনো কিন্তু বিরক্ত হওয়ার কিচ্ছু নেই, এখন কিন্তু আমরা শিখছি, ঠিক আছে? যে তাড়াহুড়ো করবে তার কিন্তু প্রবলেম হবে, তার শেখাটা কিন্তু ভালো হবে না। আমি সেই কারণে বারবার বলবো, তাড়াহুড়ো শেখার সময় একদম তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে অল্প অল্প করে আমরা যাব, একটা লাইন শুধু করে আর একটা লাইনে চলে গেলাম, এটা কিন্তু নয়। বুদ্ধিমান সেই কিন্তু মনে করো 5%-এর মধ্যে থাকে, 95% ছেলে মেয়েদের থেকে এগিয়ে যে 5% চলে যায়, সেই 5% ছেলে মেয়ে কিন্তু অন্যরকম কিছু পড়াশুনো করে না, অন্য কিছু পড়ে না, তারা একই জিনিসটাকে একটুখানি অন্যরকমভাবে করে। কী রকমভাবে করে, এই বাক্যটার সঙ্গে তোমরা আগে পরিচিত, কিন্তু তোমরা কাজ করার সময় কিন্তু আমরা কেউ করি না। বিষয়টা হচ্ছে, দেখো আমরা 20টা অবজেক্টিভ কোয়েশ্চেনের গ্রামার করে আসছি, তো প্রথম কোয়েশ্চেনের উত্তর এটা হলো, ইজ হলো, ওটাকে আমরা ফেলে দিয়ে চলে গেলাম নেক্সট কোয়েশ্চেন, নেক্সট, কিন্তু যে এগুলো 95% ছেলে মেয়ের কাজ, আর বাদ বাকি যে 5% তারা কিন্তু অ্যানালাইজ করে। আমি 20টা কোয়েশ্চেন করবো, 20টা কোয়েশ্চেনের মধ্যে 4টে করে অপশান আছে, 4 দুগুণে 4 20 80, বুঝতে পেরেছো? তো এই 80টা আনসার কি বলেছে, তার মিনিং কি, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এগুলো কোন জায়গায় হতো, কোন ক্ষেত্রে হতো, এই যে বিচার বিবেচনা করে যে পরে পুরো ফুল অ্যানালাইজ করে, তার কিন্তু বলবো যে 20টা কোয়েশ্চেন করেছে, তার কিন্তু 200টা কোয়েশ্চেন করার সমান কাজ হয়ে গেল। তো আর তুমি
তুমি যে শুধু উত্তর করে চলে গেলে তোমার কিন্তু 2000টা কোয়েশ্চেন করলেও সেই জায়গাটা তোমার তৈরি হবে না, বুঝতে পারছো? এই জায়গাটা কিন্তু ডিফারেন্সটা তৈরি হয় 5%-এর সঙ্গে 95%-এর ডিফারেন্স, ক্লিয়ার? তো সেই কারণে বলবো তাড়াহুড়ো কিন্তু একদমই করা যাবে না। তাই কি বলছে, ইফ দে ডু নট গেট, ফার্স্ট সেন্টেন্স বলছে ইফ দে ডু নট গেট, যদি তারা না পায়, অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, অফ সায়েন্স এডুকেশন, সায়েন্স এডুকেশনের, বা টু স্টাডি সায়েন্স, সায়েন্সকে স্টাডি করার সুযোগ না পায়, দে থিঙ্ক, তারা মনে করে, দ্যাট যে দেয়ার লাইভস আর মিনিংলেস। এই একটা বাক্য, সেম বাক্যটাকে আমি অন্যরকম করে লিখেছি সেকেন্ড অংশটা। ইফ দে ডু নট গেট অ্যান অপরচুনিটি, যদি তারা সুযোগ না পায়, টু স্টাডি সায়েন্স বা অফ সায়েন্স এডুকেশন, পরের বাক্য কি লিখলাম, যে পরের অংশ, লাইফ সিমস, লাইফ যেন হয়, মনে হয়, মিনিংলেস, অর্থহীন, টু দেম, তাদের কাছে, ক্লিয়ার? তো যদি যদি কারো অন্যরকমভাবে লিখতে ইচ্ছে হয় বা লিখে থাকো, অবশ্যই কিন্তু গ্রুপে জানিয়ে দিও, আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে দেবো। তো এবার কি বলছে, এবার আমরা চলে যাব নেক্সট বাক্যে। নেক্সট বাক্য কি বলছে আমরা কিন্তু 100% দেখে নেব। হ্যাঁ, কি বলছে দেখে নাও। হ্যাঁ, কি বলছে চলো। বলছে যে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেবার যোগ্য বলে বিবেচিত হয়। মানে বলতে চেয়েছে যদি, এখানে বলছে ভালো করে বোঝো, যদি তুমি উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিয়ে পড়াশুনো করো তবেই কিন্তু তুমি কি করবে, মানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষাটা দেবার যোগ্য বলে বিবেচিত হবে। ঠিক আছে, বিবেচিত হওয়া মানে বাক্যটাকে একটু ভাঙি, দেখো উচ্চ মাধ্যমিক স্তরে, অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল, তাহলে উচ্চ মাধ্যমিক স্তরে মানে অ্যাট হায়ার, HIGHER, অ্যাট হায়ার সেকেন্ডারি, SECONDERY, অ্যাট সেকেন্ডারি লেভেল, LEVEL, অ্যাট সেকেন্ডারি লেভেল বিজ্ঞান পাঠ, তোমরা সবাই জানো বিজ্ঞান পাঠ, সায়েন্স এডুকেশন, বিজ্ঞান পাঠ করলেই তবেই মানে কি কমা, তবেই কি হবে, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্যে পরীক্ষা দেবার যোগ্য হবে। তাহলে কি হবে, যোগ্য মানে এলিজেবল হবে, এলিজেবল, ELIGIBLE, এলিজেবল, তুমি হবে বলে বিবেচিত হয়। ঠিক আছে, মানে তুমি হবে, তাহলে ইউ উইল বি, তুমি হবে, ইউ উইল বি, বিবেচিত হবে, ইউ উইল বি কনসিডার্ড, বিবেচিত হওয়া মানে কি, কনসিডার করা, তাহলে ইউ উইল বি কনসিডার্ড, CONSIDER, প্যাসিভ ED, ক্লিয়ার? ইউ উইল বি কনসিডার্ড এলিজেবল, ইউ উইল বি কনসিডার্ড, তোমাকে বিবেচনা করা হবে কারোর দ্বারা কি হিসাবে, এলিজেবল হিসাবে। এবার কিসের জন্য বিবেচনা করা হবে যে উপযুক্ত, যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার পরীক্ষা দেবার জন্য, ক্লিয়ার? তাহলে এবার কি বলেছে, ইউ উইল বি এলিজেবল, ইউ উইল বি কনসিডার এলিজেবল। এবার ডাক্তারি পড়ার যে পরীক্ষা সেটা আমি দেবো, তাহলে টু টেক দ্য এক্সাম বলতে পারি। তাহলে ছাত্ররা যখন পরীক্ষা দেয় সেটাকে টেক এক্সাম বলা হয় বা সিট ফর দ্য এক্সাম, আর যদি শিক্ষক মহাশয় এক্সাম নেন তখন গিভ এক্সাম, ক্লিয়ার? এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাহলে টু টেক দ্য এক্সাম বা টু সিট ফর দ্য এক্সাম, সিট, ঠিক আছে, SIT, টু সিট ফর দ্য এক্সাম, ক্লিয়ার? টু সিট ফর দ্য এক্সাম। এবার কিসের জন্য, যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য, ডাক্তারি পড়া বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য। তাহলে আমি লিখলাম টু টেক দ্য এক্সাম বা টু সিট ফর দ্য এক্সাম, টু স্টাডি। এবার টু স্টাডি, কিসে স্টাডি করার পরীক্ষা, টু স্টাডি ইঞ্জিনিয়ারিং, ENGINER, ঠিক আছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ENGINERING, ইঞ্জিনিয়ারিং, টু স্টাডি ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন, MEDICINE, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। তো কি বলছে আর একবার দেখে নাও, সুন্দর করে কিন্তু আমরা দেখে নেব কি বলছে, যে বাক্যটা ভালো করে দেখো। বলছে উচ্চ মাধ্যমিক স্তরে যদি তুমি সায়েন্স নিয়ে পড়াশুনো করো তবেই কিন্তু তোমার সুযোগ হবে যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে পরীক্ষা, মানে কি প্রবেশিকা পরীক্ষার কথা বলছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কিন্তু তুমি যোগ্য বলে বিবেচিত হবে যদি তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনো করো। তাহলে আমি লিখলাম কি উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আমি কি লিখেছি দেখো, অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল, ঠিক আছে? যোগ্য মানে এলিজেবল, তোমাকে বিবেচনা করা হবে যোগ্য, ইউ উইল বি কনসিডার্ড, কারণ তুমি নিজে তো বিবেচিত বলে ঘোষণা করবে না,
কোনো একটা বোর্ড তোমাকে বিবেচিত করবে, তাহলে ইউ উইল বি কনসিডার্ড এলিজেবল। এবার কিসের জন্য এলিজেবল? টু টেক দ্য এক্সাম, ইউ উইল বি এলিজেবল টু টেক দ্য এক্সাম। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়েছো, তাহলে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্য, এবং সেই পরীক্ষাটায় পাশ করলে তারপরে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স নিয়ে বা মেডিসিন নিয়ে পড়তে পারবে। তাহলে ইউ উইল বি কনসিডার্ড এলিজেবল কিসের জন্য? টু টেক দ্য এক্সাম বা টু সিট ফর দ্য এক্সাম। টু সিট ফর দ্য এক্সাম কিসের জন্য? কি পড়ার জন্য এক্সাম? টু স্টাডি ইঞ্জিনিয়ারিং, ENGINEER ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন। স্পেলিং কিন্তু ভুল করা যাবে না, বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার কিন্তু আমরা ভাঙলাম। এবার আমরা কি চলে যাব, এবার কিন্তু আমরা পুরো প্যাসেজটাকে এবার একটু সুন্দর করে ট্রান্সলেট করে নিই, যার যদি কোনো প্রবলেম না হয় সেই কারণে আমরা কিন্তু এবার পুরো বাক্যটাকে সুন্দর করে ট্রান্সলেট করে নেব। হ্যাঁ কি বলছে একবার দেখে নাও। হ্যাঁ কি বলছে আমরা কিন্তু এবার দেখে নেব। হ্যাঁ কি বলছে দেখে নাও। তাহলে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, তাহলে আমি এটা শুরু করলাম। যদি তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশুনো করে থাকো, পাঠ করলে, তাহলে আমি কি লিখলাম? ইফ, প্রথমে ইফ দিয়ে শুরু করি। ইফ ইউ স্টাডি সায়েন্স, SCIENC, if you study science at higher secondary level, if you study science at higher secondary level, HIGHER, at higher secondary, SECONDERY, secondary level, LEVEL কি লিখলাম? ইফ ইউ স্টাডি সায়েন্স, যদি তুমি সায়েন্সে পড়াশোনা করো, অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেলে, তাহলে এই কমা দিলাম, তাহলে কি হবে? কমা মানে কিন্তু তাহলে তোমাকে বিবেচিত করা হবে। প্যাসিভ, ইউ উইল বি কনসিডার্ড, CONSIDERED, ইউ উইল বি কনসিডার্ড, তোমাকে বিবেচনা করা হবে কি হিসাবে? এলিজেবল হিসাবে, যোগ্য হিসাবে, UELIGIBLE। তাহলে ইউ উইল বি কনসিডার্ড এলিজেবল, যোগ্য হিসাবে। বা কিসের যোগ্য? ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য নয়, ডাক্তারি হওয়ার যোগ্য নয়। ইঞ্জিনিয়ার বা ডাক্তারি হওয়ার যে পড়া, সেই পড়ার জন্য যে পরীক্ষা হয়, সেই পরীক্ষা দেওয়ার যোগ্য। পরীক্ষায় পাশ করবে, তারপরে তুমি ডাক্তারি ইঞ্জিনিয়ার পড়বে। ক্লিয়ার? তাহলে ইউ উইল বি কনসিডার্ড এলিজেবল। এবার পরীক্ষায় বসার জন্য, তাহলে টু সিট, SIT, টু সিট ফর দ্য এক্সাম, বা আমি এখানে লিখতে পারি টু টেক, TAKE, টু টেক দ্য এক্সাম। ঠিক আছে? যে পরীক্ষার যে প্রবেশিকা পরীক্ষা, সেই প্রবেশিকা পরীক্ষাটা দেওয়ার যোগ্য, এবং পাশ করে আমি কি করব? টু স্টাডি করব কি? এরপরে আমি লিখলাম যে টু স্টাডি STUDY, টু স্টাডি কি পড়বো? ইঞ্জিনিয়ারিং, ENGINEERING, ইঞ্জিনিয়ারিং, অথবা হ্যাঁ ডাক্তারি বলেছে, ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন, MEDICINE। তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা। আর একবার সুন্দর করে আমরা বাক্যটাকে দেখে নিই, কারো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা। ইফ ইউ স্টাডি সায়েন্স, যদি তুমি সায়েন্স পড়ে থাকো, অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেলে, ইউ উইল বি কনসিডার্ড, তোমাকে বিবেচনা করা হবে, এলিজেবল, যোগ্য হিসাবে, টু সিট ফর দ্য এক্সাম বা টু টেক দ্য এক্সাম। ঠিক আছে? বা টু সিট ফর দ্য এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে? এখানে তুমি শুধু আমি এক্সাম লিখেছি, তোমরা এখানে চাইলে কেউ টু সিট ফর দ্য এন্ট্রান্স এক্সামও লিখতে পারো। এন্ট্রান্স, ENTRANCE, এন্ট্রান্স এক্সাম, টু টেক দ্য এন্ট্রান্স এক্সাম, ENTRANCE, এন্ট্রান্স দিয়ে দাও। ঠিক আছে? প্রবেশিকা পরীক্ষা, টু সিট ফর দ্য এন্ট্রান্স এক্সাম বা টু টেক দ্য এন্ট্রান্স এক্সাম টু স্টাডি ইঞ্জিনিয়ারিং বা অর মেডিসিন। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু এই বাক্যটা। কারোর যদি অন্যরকমভাবে লিখতে ইচ্ছা হয় অবশ্যই লিখতে পারো, আমি কিন্তু অবশ্যই দেখে দেবো। তোমরা লিখে কিন্তু আমাকে কোথায় জানাবে? টেলিগ্রাম গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশনে। নেক্সট কি বলছে দেখো, বলছে এই প্রবেশিকা, হ্যাঁ যে প্রবেশিকা দেখো আছে, বলছে এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা, ছাত্ররা এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে, মানে এই যে ইঞ্জিনিয়ারিং হওয়ার, তোমরা সবাই জানো ডাক্তারি হওয়ার একটা পরীক্ষা দিতে হয়, তো সেই পরীক্ষাটায় দেওয়াতে এতটাই ছেলেপেলে ব্যস্ত থাকে বা এতটাই পরীক্ষায় আর কি সময় দিয়ে ফেলে যে দ্বাদশ শ্রেণীর পাঠ
অবহেলিত হয়, অবহেলিত হয় মানে নেগলেক্ট হয়। ক্লিয়ার? তো কী কী ওয়ার্ড লাগবে আমরা দেখে নেব। বলছে এই প্রবেশিকা পরীক্ষা, এই প্রবেশিকা পরীক্ষা ইংলিশ কি হবে? দিস, টিএইচ, দিস হিসেব মধ্যে তাই হয়, দিস এন্ট্রেন্স, ENTRANC, দিস এন্ট্রেন্স এক্সাম, এন্ট্রান্স এক্সাম, EXAM, এক্সাম বা এক্সামিনেশন। ঠিক আছে? প্রস্তুতি করা মানে কি? প্রস্তুতি আমরা প্রিপেয়ার বা প্রিপারেশনও বলতে পারি। প্রিপারেশন যেভাবে আমাদের ওয়ার্ডটা যে পার্টস অফ স্পিচে যখন লাগবে, আমি মেন ওয়ার্ডটা বলছি প্রিপারেশন বা প্রিপেয়ার। লেখার সময় দেখবো কিভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? যে এত সময় দেয়, ঠিক আছে, মানে এত সময় দিয়ে ফেলে, সো মাচ টাইম, সো মাচ টাইম, সো মাচ, এত সময়, সো মাচ টাইম, এতটা সময় দিয়ে ফেলে এই প্রিপারেশনে, মানে এই এন্ট্রান্স এক্সামের। এক্সাম আমরা বানানটা কি লিখেছি? এক্সাম স্পেলিং লিখেছি EXAM হবে, এক্সাম। ঠিক আছে? তো এই এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য এত টাইম দিয়ে ফেলে যে, যে মানে হচ্ছে দ্যাট দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। দ্বাদশ শ্রেণীর পাঠ, দ্য লেসন্স অফ 12th এক্সাম, দ্য 12th ক্লাস দিতে হবে, দ্য লেসন, LESSON, দ্য লেসন বা লেসন্স অফ 12th ক্লাস, দ্য লেসন্স অফ 12th ক্লাস, CLASS ক্লাস। আর অবহেলিত হয় তাহলে দ্য লেসন্স অফ 12th ক্লাস, সিঙ্গেল, যদি সিঙ্গেল লেখো, লেসন লেখো তাহলে ইজ দেবে, লেসেন্স দিলে কিন্তু আর দেবে। দ্য লেসন অফ 12th ক্লাস ইজ neglected, NEGLECTED। প্যাসিভে লিখলাম ইজ নেগলেক্টেড, যদি প্যাসিভে না লিখে তাহলে দ্যাট দিয়ে দে নেগলেক্ট দ্য লেসন অফ 12th ক্লাস। ক্লিয়ার? তো এবার বাক্যটাতে আমরা চলে যাব, কি বলছে একবার সুন্দর করে দেখে কিন্তু নেব। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এভাবে বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমাদের মেন লেখায় অবশ্যই যেতে হবে এখন, যেহেতু আমরা শুরু করছি। ক্লিয়ার? পরীক্ষার সময় তো আমি তাই বলবো প্রথমে দেখেই লিখবো না, আগে বাক্যটাকে আমি কিন্তু পড়বো। বাক্যটাকে একবার একটু পড়তে আমার সেকেন্ড লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডস। তো পড়ে কিন্তু আমি ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু বাক্যটাকে বুঝে নিয়ে তারপরে লিখবো। ক্লিয়ার? সবসময় পরীক্ষার হলেও যখনই করবো। তো কী বলছে দেখো, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা। তাহলে ছাত্ররা বলতে দ্য স্টুডেন্টস। ঠিক আছে? দ্য স্টুডেন্টস গিভ, দেয়, প্রত্যেক দিন দেয় বলছে, তাহলে দ্য স্টুডেন্টস সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবো, দ্য স্টুডেন্টস গিভ সো মাচ ইম্পর্টেন্স বা সো মাচ টাইম, পরীক্ষার প্রস্তুতিতে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে, সো মাচ টাইম প্রিপেয়ারিং বা ইন প্রিপেয়ারিং ফর দিস এন্ট্রান্স এক্সাম। তারপরে দেবো কমা, যে মানে কমা, বা দ্যাট দে নেগলেক্ট, তারা আচ্ছা পুরো বাক্যটা আমরা আস্তে আস্তে লিখি তারপরে দেখবো। তাহলে দ্য স্টুডেন্টস, ছাত্ররা, STUDENTS, দ্য স্টুডেন্টস গিভ, GIV, এত সময় দেয়, এত সময়, গিভ মানে দেয়, সাবজেক্টের পরে ভার্ব দিয়ে দিলাম, দ্য স্টুডেন্টস গিভ এত সময়, সো মাচ, MUCH, সো মাচ টাইম, এত সময় দেয়। ঠিক আছে? কোথায় দেয়? সো মাচ টাইম, শুধু প্রিপেয়ারিং বা ইন প্রিপেয়ারিং, নির্দিষ্ট একটা বিষয় বলছে, তাহলে ইন প্রিপেয়ারিং, PREPARING। ঠিক আছে? ইন দ্য প্রিপারেশনও দিতে পারো, ইন দ্য প্রিপারেশন, বা আমি ইন প্রিপেয়ারিং দিলাম, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING। তাহলে দ্য স্টুডেন্টস গিভ সো মাচ টাইম ইন প্রিপেয়ারিং ফর দ্য entrance, ENTRANC, in preparing for the entrance exam, EXAM, in preparing for the entrance exam, that দাদা কি লিখলাম আরেকবার দেখে নাও। দ্য স্টুডেন্টস গিভ, ছাত্ররা দেয়, সো মাচ টাইম, এতটা সময়, ইন প্রিপেয়ারিং দ্য এন্ট্রান্স এক্সাম বা ইন প্রিপেয়ারিংয়ে দেয়, ফর দ্য এন্ট্রান্স এক্সাম, এক্সামের জন্য প্রিপেয়ারিংয়ে দেয়, দ্যাট যে দে নেগলেক্ট, দে লিখতে পারি, দ্যাট দে নেগলেক্ট, NEGLECT, দ্যাট দে নেগলেক্ট দ্য লেসন, অধ্যায়, LESSON, দ্যাট দে নেগলেক্ট দ্য লেসন অফ 12th ক্লাস, CLASS, 12th ক্লাস। বা এই অংশটাকে কিন্তু আমরা একটু অন্যরকমভাবে লিখতে পারি, কি লিখতে পারি? ফর দ্য এন্ট্রান্স এক্সাম, ইন প্রিপেয়ারিং ফর দ্য এন্ট্রান্স এক্সাম, দ্যাট দিয়ে লিখেছি, বা আমরা অ্যাক্টিভে লিখলাম, সাবজেক্ট যদি প্যাসিভে লিখি, দ্যাটের পরে কি লিখবো? দেখো দ্যাটের পর থেকে কিন্তু
দ্যাট এই অংশটা কিন্তু আমি দ্যাট থেকে লিখছি, প্রথমে ডট 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 দিয়ে দ্যাট দ্য লেসন্স LESSON দ্য লেসন বা লেসেন্স দিলে একের বেশি হয়ে যাবে, দ্য লেসেন্স দাও, দ্য লেসেন্স যদি প্লুরাল দিই ভার্বটা চেঞ্জ হবে শুধু, দ্য লেসন্স অফ 12th class are passive, are neglected, 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 passive কারণ ছাত্রদের দ্বারা অবহেলিত হয়, ক্লিয়ার? তাহলে দ্যাট দ্য লেসন্স অফ 12th class are neglected, তাহলে এই অংশের পরে এই দ্যাটের পরে দ্য স্টুডেন্টস গিভ সো মাচ টাইম ইন প্রিপেয়ারিং ফর দ্য এন্ট্রান্স এক্সাম দ্যাট দে নেগলেক্ট দ্য লেসন অফ 12th class বা দ্যাট দ্য লেসন বা লেসন্স অফ 12th class আর নেগলেক্টেড, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। কারো যদি অন্যরকমভাবে লিখতে ইচ্ছা হয় অবশ্যই লিখে কিন্তু আমাকে জানাবে, আমি কিন্তু ডেফিনেটলি দেখে দেব, চেক করে দেবো। নেক্সট কী বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট বলছে যে নেক্সট কী বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ, নেক্সট বাক্য কী বলছে দেখো, বলছে এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অকৃতকার্য হয়, পরীক্ষায় হবে, তাই এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা অকৃতকার্য হয় মানে অসফল হয়, ঠিক আছে? সাকসেসফুল হতে পারে না, আনসাকসেসফুল হয়, ক্লিয়ার? তো কি বলছে দেখো, এর ফলে ফর দিস বলতে পারি, ফর দিস এর ফলে মানে হচ্ছে ফর দিস, এর ফলে ফর দিস উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে ইন দ্য 12th এক্সাম, ঠিক আছে? বা ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম, উচ্চ মাধ্যমিক যেহেতু বলেছে ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম, HIGHER হায়ার সেকেন্ডারি SECONDERY সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এক্সাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তাহলে ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম লিখলাম। অকৃতকার্য হয়, হওয়া মানে কি, হওয়া মানে হচ্ছে বিকাম, BECOME বিকাম, আর অকৃতকার্য মানে আনসাকসেসফুল, UNSUCCESSFUL, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটার বিষয়বস্তু। এবার আমরা ট্রান্সলেশনে চলে যাই, কি বলছে দেখে নাও। বলছে এর ফলে অ্যাজ এ রেজাল্ট বলতে পারি, অ্যাজ এ রেজাল্ট RESULT, অ্যাজ এ রেজাল্ট বা ফর দিস, যেহেতু এর ফলে বলেছে ফর দিস এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়। সাবজেক্ট কোথায়, সাবজেক্ট কিন্তু দে নেই, এখানে তোমাকে আনতে হবে, দে তারা হয়, দে বিকাম, তাহলে দে বিকাম BECOME, দে বিকাম আনসাকসেসফুল SUCCESSFUL, they become unsuccessful in the higher secondary exam, higher secondary exam, HIGHER, higher secondary SECONDERY, higher secondary exam EXAM, full stop, clear? তো অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ বা ফর দিস এই জন্যে দে বিকাম তারা হয় আনসাকসেসফুল অসফল ইন দ্য বা ইন দা দিতে পারো, ইন দেয়ারও দিতে পারো, ইন দেয়ার হায়ার সেকেন্ডারি এক্সাম বা ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম, ক্লিয়ার? যদি কারোর অন্যরকমভাবে লিখতে ইচ্ছা হয় অবশ্যই কিন্তু লিখে জানাবে, আমি কিন্তু চেক করে দেবো। নেক্সট বাক্য কি বলছে দেখে নিই আমরা। হ্যাঁ, বলছে নেক্সট, এটাই হয়তো আমাদের আজকের শেষ বাক্য। আচ্ছা হ্যাঁ, না এরপরে এখনও একটা বাক্য আছে, কোনো সমস্যা নেই, আর দুটো বাক্য আমাদের বাকি আছে, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে চলে এসেছি। কি বলছে দেখো, বলছে হতাশায় তারা আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। তাহলে আমরা বাক্যটাকে ভাঙি, কখনো কখনো মানে কি, কখনো কখনো মানে হচ্ছে সামটাইমস, কখনো কখনো সামটাইমস, বেছে নেয় মানে কি চুজ, CHOOSE, চুজ, পথ মানে কি পাথ, PATH, পথ, ক্লিয়ার? আত্মহননের মানে কি, আত্মহনন মানে সুইসাইড, SUICIDE, সুইসাইড, ক্লিয়ার? পাথ অফ দেব, আত্মহননের পথ, ক্লিয়ার? হতাশা ইংরেজি কি, ডেসপেয়ার, DESPAIR, ডেসপেয়ার, বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলতে পারি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, APPOINTMENT, ঠিক আছে? ডেসপেয়ার হতাশা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলতে পারি, ডেসপারেশন বলতে পারি, তারা মানে কি, তারা মানে হচ্ছে দে, ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটার মেন বিষয়বস্তু। এবার আমরা চলে যাই ট্রান্সলেশনে, কি বলছে দেখে নাও। সাবজেক্ট ভার্ব, মেন সবসময় মাথায় রাখবে সাবজেক্ট ভার্ব, বাক্য যেমনই হোক সাবজেক্ট ভার্ব। তো কি বলছে দেখো, হতাশায় তারা মাঝে মাঝে আত্মহননের পথ বেছে নেয়। তো সামটাইমস আগে দিয়ে শুরু করি আমরা, সামটাইমস SOMETIMES, সামটাইমস তারা, সাবজেক্ট নেই আনতে হবে তারা, সামটাইমস দে
চুজ, CHOOS, দে চুজ দ্য পাথ, দে চুজ দ্য পাথ, তারা বেছে নেয় পথটা। দেখো কি লিখলাম, সাবজেক্ট সামটাইমস, মাঝে মাঝে এটা অ্যাডভার্ব, দে চুজ তারা বাছে, দ্য পাথ পথটা, অফ আর কোনো খারাপ কাজ কোনো অপরাধমূলক কাজ করলে আমরা কমিট বলি, তাই তো, কমিট, দে চুজ দ্য পাথ অফ কমিটিং সুইসাইড, COMMI, কমিট, COMMITTING, দে চুজ দ্য পাথ অফ কমিটিং সুইসাইড, SUICIDE, দে চুজ দ্য পাথ অফ কমিটিং সুইসাইড। হ্যাঁ দেখো আর কিছু নেই, এই হয়ে গেল। তাহলে সামটাইমস তারা, দে চুজ তারা বেছে নেয়, দ্য পাথ পথ অফ কমিটিং সুইসাইড আত্মহননের পথ কিন্তু তারা বেছে নেয়। তাহলে দেখো এই বাক্যটাই যদি তোমরা কেউ অন্যরকমভাবে লিখতে চাও অবশ্যই কিন্তু লিখতে পারো, এবং সবসময় যেমনটা তোমাদেরকে আমি বলছি সবসময় চেষ্টা করবে কি যে কোনো বাক্যকে আমরা একদম সহজ সরল ভাষায় যতটা সম্ভব কিন্তু সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করব, একটুও জটিল করব না, কঠিন শব্দ দেব না, সহজ সরল ভাষা দেব এবং নিজের মতো করে লিখবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বাক্য, সামটাইমস মাঝে মাঝে, দে চুজ তারা বাছে, দ্য পাথটা অফ কমিটিং, কমিট কেন দিলাম, অপরাধমূলক কাজ করলে কমিট, ঠিক আছে, কমিট করার পথ মানে সুইসাইড কমিট করার পথ কিন্তু তারা বেছে নেয়। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা, কোনো সমস্যা হলে বলবে। এবার যেমন নেক্সট আজকে শেষ লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কি বলছে দেখো, বলছে শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। ঠিক আছে, একদম শিক্ষক ও অভিভাবক বলতে আমরা কি বুঝি, টিচার্স, তাই তো, শিক্ষক ও অভিভাবক বলতে আমরা বুঝি যে টিচার্স, TEACHERS, টিচার্স। অভিভাবক মানে কি, গার্জিয়ানস বা প্যারেন্টস, GUARDIANS, গার্জিয়ানস। উচিত, উচিত মানে কি, শুড, SHOUL, শুড। ছাত্রদের, উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো, শেখানো লাগবে কি, শেখানো মানে হচ্ছে টিচ, TEACH, ঠিক। ছাত্রদের মানে স্টুডেন্টদের, দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। ঠিকভাবে ঠিকভাবে ভাবতে শেখানো, তাহলে হাউ কিভাবে ঠিকভাবে ভাবতে হয়, হাউ টু থিঙ্ক, THINK, হাউ টু থিঙ্ক। সঠিকভাবে মানে কি, প্রপারলি, সঠিকভাবে মানে হাউ টু থিঙ্ক প্রপারলি, PROPERLY। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা, আমরা কিন্তু এবার ট্রান্সলেশনে চলে যাব। দেখো কি বলেছে সুন্দর করে আমরা একটু দেখে নিই। হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে শিক্ষক এবং অভিভাবকদের উচিত ছাত্রদের সঠিকভাবে ভাবতে শেখানো, প্রপারলি বা কারেক্টলিও বলতে পারি। তাহলে শিক্ষক বা অভিভাবকদের উচিত, তাহলে প্রথমে সাবজেক্ট দেবো শিক্ষক বা অভিভাবক, তাহলে কি দেবো, দ্য টিচার্স, TEACHERS, the teachers and the guardians, GUARDIANS, guardians বা প্যারেন্টস বা পেরেন্টস, PARENTS, প্যারেন্টস। এবার উচিত, শুড, SHOULD, সাবজেক্টের পরে ভার্ব, শুড মোডাল ভার্ব, এর সঙ্গে মেন ভার্ব দিতে হবে। তো কি শেখানো উচিত বলেছে, কি করা উচিত, শেখানো উচিত, শুড টিচ, TEACH, শুড টিচ। এবার কাদেরকে শেখাবে, ছাত্রদেরকে, শুড টিচ দ্য স্টুডেন্টস, STUDENTS, ওকে। দ্য টিচার্স অ্যান্ড দ্য গার্ডিয়ানস বা প্যারেন্টস শুড টিচ দ্য স্টুডেন্টস, শেখাতে হবে বা শেখানো উচিত ছাত্রদেরকে কিভাবে ভাবতে হয়, কিভাবে। তাহলে কিভাবে মানে হাউ টু, দেওয়া নেই, তোমাকে আনতে হবে, হাউ টু ভাবতে হয়, থিঙ্ক, হাউ টু থিঙ্ক সঠিকভাবে। তাহলে তোমরা এটাকে বলতে পারো হাউ টু থিঙ্ক প্রপারলি, PROPERLY। কারো যদি মনে আমি কারেক্টলি লিখবো তাও লিখতে পারো হাউ টু থিঙ্ক কারেক্টলি, ঠিক আছে। তো এই হচ্ছে বাক্যটা। কোনো সমস্যার কিছু হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে লিখে জানাবে প্রত্যেকটা লাইন। আমি বারবার বলছি আমাদের কিন্তু এটাই শেষ লাইন ছিল, একদমই তাই। তো কোনো জায়গায় যদি কোনো রকমের প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে, এবং তার থেকে গুরুত্বপূর্ণ আমি বলেছি কি তোমার নিজের ইমপ্রুভমেন্ট কিন্তু তখনই হবে যখন তুমি নিজের থেকে প্র্যাকটিস করে দেখবে, নিজের থেকে লিখে দেখবে যে তুমি কতটা লিখতে পারছো, কতটা শিখেছো এবং কতটা আস্তে আস্তে তোমার মধ্যে থেকে বেরোচ্ছে। তার আগে পর্যন্ত কিন্তু তোমার একটু ইমপ্রুভমেন্ট হবে না। অবশ্যই আমাকে শিখতে হবে,
ক্লাসগুলো করতে হবে, বুঝতে হবে কীভাবে বাক্যগুলো লিখতে হয়। এবং শেষে আমি কি বলেছি, প্রত্যেক দিন আমি চেষ্টা করব তোমাদেরকে, দেখো পিডিএফ, ক্লাসের পিডিএফ তো আমি দেবই, এবং পুরো যে প্যাসেজটা আমি করব তারও একটা পিডিএফ, আরও একটা কিন্তু পিডিএফ বলো বা ছবি বলো, আমি তোমাদেরকে কিন্তু গ্রুপে দিয়ে দেবো। তোমরা সেটা দেখে কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে যে কিভাবে আমার মধ্যে থেকে কতটা আসছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে আবারও বলছি, গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। যত রকমের ডিসকাশন, আলোচনা, প্রবলেম নিয়ে আলাপ আলোচনা সব কিন্তু আমরা করব, একসঙ্গেই করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে